আচ্ছা, তাহলে এতক্ষণ যেটা হলো এটার উপর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এবার এটার এক্সপ্লেনেশনে যাই কেন হচ্ছে। Anything? যাই হোক, প্রথমটা কি সিকোয়েন্সিয়াল অপারেশন হচ্ছিল আর পরে হ্যাঁ হ্যাঁ, প্যারালাল পরেরটা অপারেশন হচ্ছে? প্যারালাল অপারেশন হচ্ছিল, এটা আমি বলছি। কিভাবে আচ্ছা হচ্ছিল আচ্ছা এটা আমি আচ্ছা। বলবো। এখন কথা হলো যে সেটা হচ্ছে যেটা এখানে একটা দ্বিতীয়টা মানে পয়েন্ট, বলছেন ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট, এটা হলো প্যারালাল। হ্যাঁ, এবার একটা জিনিস খেয়াল করেন, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রেস্ট অফ কোর্সের জন্য, যে আমি যখন এখানে কোড করতে গেছি তখন অবভিয়াসলি কিছু কিছু ভুল আসবে, টাইপও আসবে। তো ওইটা রিয়েল প্রোগ্রামিংয়ে এইটাই হবে, এর থেকেও বাজে অবস্থা হবে। কিন্তু যেহেতু আমরা ক্লাস নিব, আমাদের একটা টাইম লিমিটেড, এই জন্য এখন থেকে আমি কোডগুলো লিখে আনি। ওইটা আজকে ডেমো দেওয়ার জন্যই আস, মানে এটা আপনারা যাতে বুঝেন, একটা জিনিস হলো একটা জিনিস জানা আর একটা জিনিস ফিল করা। হ্যাঁ, যে একটা বাচ্চাকে যদি আপনি বলেন যে গরম জিনিসে হাত দিও না, ওটা তোমার হাতে ব্যথা লাগে, আর সে যদি কোনোদিন হাত দেয় তাহলে সে আর দিবে না, হ্যাঁ, তাকে আর বাড়ানো দেওয়া লাগবে না। তো এই জন্য আমি একটু দেখাইলাম যে অ্যাকচুয়ালি আমাদের মানে কেন আমি নোটগুলা নিয়ে আসবো, নোটবুকগুলো কিভাবে কোডগুলো আমি লিখে আনবো, কারণ আমাদের অনেক কোড লিখতে হবে। তো যদি আমি মানে লাইভে লিখতে যাই, সেক্ষেত্রে অনেক টাইম ওয়েস্ট হবে লেখা এবং সাথে সাথে ডিবাগ করা। ওকে, এই জন্য আমি কোডগুলো আগে থেকে লিখে ডিবাগ করে টোরে নিয়ে আসবো, নিয়ে এসে রান করে দেখাবো। ওইটা বোঝানোর জন্য আমি আজকে আর কি লাইভটা করলাম করি। তো এখন তাহলে আমাদের এটা হলো জাস্ট কোর্স রিলেটেড, কারিকুলাম রিলেটেড। আর এবার দেখি যে আমাদের কারিকুলাম রিলেটেড। কারিকুলাম রিলেটেড মিনস আমরা যেটা করতেছি যে সিকোয়েন্সিয়াল আর হলো আপনার প্যারালাল, এটার মধ্যে এত ডিসক্রিপেন্সি কেন? হ্যাঁ, যে সেম জিনিস হচ্ছে তো এত ডিসক্রিপেন্সি কেন? তো তাহলে আমরা সিকোয়েন্সিয়াল আর প্যারালাল কিভাবে হয় এটা একটু বোঝার চেষ্টা করি। আমি যদিও আগে করাইছি এটা ডেটা সায়েন্সে, কিন্তু আমরা রিক্যাপ করব, কারণ এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য, মানে ডিপ লার্নিং করার জন্য। তো দেখেন, আমাদের কাছে যে কম্পিউটার আছে, আমরা জানি যে এখানে একটা সিপিইউতে প্রসেসিং হয় আর একটা মেমোরিতে ডেটা এনে রাখতে হয়। হ্যাঁ, তো যখন আমি ফর লুপ করতেছি তখন সিপিইউ কি করতেছে, সিপিইউ এর মধ্যে সে প্রসেসিং এর সময় ডেটা সব এখানে আছে, ডেটা এখান থেকে নিচ্ছে, কিন্তু ডেটাটা নিচ্ছে একটা একটা করে। ধরুন আপনার কাছে 1 2 3 আর 4 5 6 এটা আছে। তো এক একবার এসে যখন আমি লুপ চালাচ্ছি, লুপের সময় সে দুইটা করে ডেটা র্যাম থেকে সিপিইউতে যাচ্ছে, যে এটা একটা মেমোরিতে থাকতেছে, এর মধ্যে কিছু মেমোরি থাকে আলাদা, রেজিস্টার বলে ওইটাকে। তো সেটা ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার যেটা হলো ম্যাটার করতেছে সেটা হলো যে আমার এক একবারে ধরেন একটা একটা করে এলিমেন্ট নিচ্ছে, মাল্টিপ্লাই করতেছে, অপারেশন যেটা সিপির মধ্যে করে, ধরেন মাল্টিপ্লাই করতেছে, প্লাস, তারপরে প্লাস করতেছে, আগে যে সাম ছিল তার সাথে প্লাস করতেছে। দ্যাট মিনস ওই W1 x1 আগে ক্যালকুলেট করতেছে, করে সামের মধ্যে রাখতেছে। ওকে, তারপরে সামের মধ্যে একটা কিছু আছে, এবার সামের সাথে আবার কি করতেছে, আবার W2 x2 নিচ্ছে, ক্যালকুলেট করতেছে, তার সাথে সাম অ্যাড করতেছে। তারপরে এটা আবার আমার নতুন সাম। হ্যাঁ, তো এবার মানে এর মধ্যে যাচ্ছে, এবার কি করতেছে, আবার W3 x3 মাল্টিপ্লাই করতেছে, করে আবার সামের সাথে অ্যাড করে আবার নতুন সামের মধ্যে রাখতেছে। দ্যাট মিনস এইটা পরপর এই কাজগুলো করতেছে। এখন এটাতে কম্পিউটারের সমস্যা কোথায়, স্লো কেন? তো কম্পিউটারের মধ্যে একটা ক্লক থাকে, একটা ক্রিস্টাল ক্লক থাকে, যেটা এরকম পালস তৈরি করে, এরকম পালস তৈরি করে। আপনারা যদি কখনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্কিটারি পড়েন তো এটা জেনে থাকবেন, এটা পালস তৈরি করে। ওইটা হলো কম্পিউটারের হৃৎপিণ্ড বলতে পারেন। আমরা যে বলি কম্পিউটারের হার্স, সাব গিগা হার্স, ওই পালসটা অত মানে অতবার তৈরি হয়। আপনি যদি বলি 1 গিগাহার্স, তাহলে এই পালসটা সেকেন্ডে 1 বিলিয়ন পালস তৈরি হয়। এবং এই পালসটা যখন যায়, এইটা হলো আপনার ওই সিপিইউটাকে চালায়। একবার সিপিইউ একটা অপারেশন করতে পারে, দ্যাট মিনস কারেন্ট সাপ্লাই দিচ্ছে সিপিইউতে। ওকে, দ্যাট মিনস এই পালসটা অ্যাকচুয়ালি সিপিইউ ফাংশনিং এর জন্য। তো এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, ওইটাতে আমি জাস্ট যাচ্ছি না, জাস্ট যে এটা একটা ধরেন হার্টবিটের মতো, একটা করে পালস যাবে, সিপিইউ একটা করে কাজ করতে পারবে। দ্যাট মিনস এখানে তিনটা কাজ করতে গেলে সিপিইউকে তিনটা পালস দিতে হবে, এবং তিনটা পালস দিলে তাহলে এক একটা, এটা যদি 1 গিগাহার্জ একটা মেশিন হয়, তাহলে এক একটা পালসের দৈর্ঘ্য হবে 1 ন্যানো সেকেন্ড, মানে ডিউরেশন হবে। তাহলে আমার 3 ন্যানো সেকেন্ড টাইম লাগবে টোটাল এই কাজটা করতে। ওকে, অ্যাকচুয়ালি তো ডাবল লাগবে, কারণ সাম করতে হচ্ছে, মাল্টিপ্লাই করতে হচ্ছে, তো আমরা ধরলাম যে তিনটা অপারেশন করতে 3 ন্যানো সেকেন্ড টাইম লাগে। প্যারালালি যেটা হয় যে আমাদের এখানে এক্সট্রা মেমোরি কিছু আছে সিপিইউর, এখানে আমরা কি করি, এই 1 2 3 এইটাকে একটা মেমোরি লোকেশনে রাখি, তারপরে হলো যে আপনার 4 5 6 এটাকে একটা মেমোরি লোকেশনে রাখি। এটাকে সবগুলোকে আমরা একবারে লোড করি ডেটাকে। হ্যাঁ, লোড করে আমরা কি করি যে এক স্টেপে সবগুলোকে মাল্টিপ্লাই করি, পরের স্টেপে সবগুলোকে আমরা প্লাস করে দিই। ওকে,
দ্যাট মিনস এইখানে আমি যদি অ্যাকচুয়ালি ধরি তো এখানে কি কাজ হচ্ছিল, 3টা মাল্টিপ্লিকেশন হচ্ছিল আর 3টা এডিশন হচ্ছিল, বা 2টা এডিশন হচ্ছিল, যেটা বলতে পারেন 3টাই অপারেশন বলা যায়। তাহলে এখানে টোটাল লাগবে কত আপনার 6 ন্যানো সেকেন্ড, টোটাল লাগবে 6 ন্যানো সেকেন্ড, 3টা মাল্টিপ্লিকেশন আর 3টা এডিশন বা 2টা এডিশন বা হোয়াটএভার 5 ন্যানো সেকেন্ড হয়তো। তো তাহলে 5 ন্যানো সেকেন্ড। আর এইখানে কত লাগবে, এইখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে 1 স্টেপে, এডিশন হচ্ছে 1 স্টেপে, 2 ন্যানো সেকেন্ড সময় লাগবে। এবার বোঝা গেল স্পিডটা কোথা থেকে আসতেছে, এবং ডেটার সাইজ যত বাড়বে তত আমার এই টাইমটা কমবে। তো এখানে কি লাগতেছে, আমাকে অ্যাডিশনালি স্পেসে ডেটা রাখতে হচ্ছে এবং প্যারালালি ওইটা সাপোর্ট করা লাগতেছে, মানে যত ডেটা এই একটা ক্লক আসতেছে, একটা পালস আসতেছে, সে সবগুলো মাল্টিপ্লাই করে নিচ্ছে, আরেকটা পালস আসতেছে, সবগুলো পরের স্টেপ অ্যাডিশন করে নিচ্ছে। তো এটা হলো প্যারালালি যেটা কাজ হয়, প্যারালালি এটার অনেক নাম আছে, থ্রেডিং বলে অনেকে, যাই হোক। তো থ্রেডিং এর প্যারালাল আর আরেকটা জিনিস আছে কি বলে, থ্রেডিং বলে, যদি কারো জানার ইচ্ছা থাকে, থ্রেডিং আর হলো মাল্টি প্রসেসিং, এটা আলাদা জিনিস একটু, আপনাদের লাগবে, আস্তে আস্তে সব শিখবেন ইনশাআল্লাহ, আশা করি কৌতূহলটা বজায় রাখবেন। তো তাহলে এইভাবে আমাদের কাজ হচ্ছে, মানে দ্রুত কাজ হচ্ছে, প্যারালাল কম্পিউটিং হচ্ছে। কিন্তু সমস্যা কি, ডেটাগুলোকে একবারে লোড করা লাগতেছে, এবং লোড করার সময় আমাকে রিলিভেন্ট ডেটা, যে এইগুলো হলো এক্স, এগুলো হলো ডাব্লিউ, আমি ইচ্ছা করলে এইখানে একটা এখানে x1, এখানে w1 এরকম রাখতে পারি না। x1 গুলো x1, x2, x3, এখানে w1, w2, w3 সাজায় রাখতে হবে। মেইন কথা হলো অর্গানাইজ করা, অর্গানাইজড নাম্বারস। আর যখনই অর্গানাইজড নাম্বার এসে যায় তখন নাম্বার অর্গানাইজ করার ম্যাথে যেটা ওয়ে হলো সেটা হলো লিনিয়ার অ্যালজেব্রাতে নাম্বার অর্গানাইজেশন নিয়ে ওরা ডিসকাস করে। তো আমাদের পুরো লিনিয়ার অ্যালজেব্রা লাগবে না, ভেক্টর। তো ভেক্টর কি, এই যে এক্স, একটা যখন আমি কালেকশন নাম্বার বলতেছি, এই যে 1 2 3 লিস্ট, এটাকে ম্যাথে যদি আমি নোটেশনে বলি এরকম জাস্ট 1 2 3 এরকম আমি দিতে পারি। আর যখন এখন তাহলে এটা হলো ধরেন একটা স্যাম্পল, একটা ডেটা স্যাম্পল গেল, হ্যাঁ, আমি যদি আরেকটা ডেটা স্যাম্পল দিই এরকম, তাহলে তখন আমি এটাকে আরেকভাবে লিখতে দেখা গেল যে এটা মেবি 7 8 9, হ্যাঁ, এটা গেল আরেকটা এক্স এর স্যাম্পল, এটা হলো x1, এটা হলো x2। এটা বুঝবেন যে এই x1 আর এই x1 এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এজন্য বলছিলাম যে এমএল টাইপ 2, এটা হলো যে একটা ডেটা স্যাম্পল, এটা হলো স্যাম্পলের একটা পার্ট, ওকে। তো তাহলে আমি এটা প্রোভাইড করব। তো এখানে তাহলে পার্থক্য কি হচ্ছে, যে আমি ম্যাথমেটিক্যালি সাজাচ্ছি, এখন দুইটা যখন একসাথে, তাহলে যদি আমি এক একটা স্যাম্পল একবারে কমপ্লিট করতে পারি, তাহলে মাল্টিপল স্যাম্পল একবারে কমপ্লিট করতে পারবো না কেন? এইখানে আসতেছে ম্যাট্রিক্সের কনসেপ্টটা, যে 1 2 3 7 8 9। তাহলে ম্যাট্রিক্স ভেক্টর কেন আমাদের এখানে রিলেভেন্ট? রিলেভেন্ট কারণ আমরা প্যারালালি প্রসেস করতে চাই, এবং তার জন্য আমাদের রিলেভেন্ট এন্টিটিগুলো, যেমন ধরেন এক্সএস, ডাব্লিউস, এগুলোকে আমাকে অর্গানাইজ করে রাখতে হবে, এবং অর্গানাইজ করে রাখলে পরে ওইটা প্যারালালি একবারে প্রসেস হয়ে যাবে, অনেক ফাস্টার প্রসেসিং হবে। এবং যেহেতু আমাদের অনেকগুলা, ধরেন এখানে মানে এখানে একবারই প্যারালাল প্রসেসিং মানে ইয়া হবে, লিনিয়ার রিগ্রেশনের যেটা বলতেছি, এটার নাম আমি একটু পরে বলতেছি, এখন বলতে চাচ্ছি না, যে x1 w1 x2 তারপর হলো w2 x3 w3, এই যে ক্যালকুলেশনটা, এগুলো সাম, এইটা এইখানে হচ্ছে পরের লেয়ারে হচ্ছে, মানে অনেক অসংখ্যবার হচ্ছে। তো যেহেতু বিলিয়নস অফ টাইম ওই ক্যালকুলেশনটা হচ্ছে, এবং তাদের আবার ডেরিভেটিভ ক্যালকুলেট, যেটা পরে আসবো। তো শুধুমাত্র এই পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে নাম্বারগুলোর মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন, প্রত্যেকটা নোডে মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন হচ্ছে, এবং এমন যদি থাউজেন্ডস অর মিলিয়নস অফ নোড থাকে, মানে নিউরন থাকে, সেক্ষেত্রে আমার অনেক টাইম কনজিউমিং ব্যাপার। সেই টাইমটা কমানোর জন্য, মানে ক্যালকুলেশন ফাস্টার করার জন্য আমার ম্যাট্রিক্স ভেক্টর নোটেশন জানা লাগবে। ওকে, তাহলে নিডটা বোঝা গেল যে ম্যাট্রিক্স ভেক্টর আমার কেন লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। নিডটা কেন বলে, হ্যাঁ ম্যাট্রিক্স লাগবে, ভেক্টর বোঝা লাগবে, কিন্তু কেন লাগবে এটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি নেক্সট আগাবো। আচ্ছা, তো তাহলে নেক্সট আগাই। তাহলে এই যে বলতেছিলাম যে আমি একটা নাম বলতে চাই, থেমে গেলাম, যে x1 x2 x3 w1 w2 w3, এটা হলো আমাদের ধরেন এখন ভেক্টর। মানে ভেক্টর মানে হলো যে আপনার একটা লিস্ট, একটা কালেকশন, আর অনেকগুলো কালেকশন আমি যদি যখন সাজাই, ওটা হলো ম্যাট্রিক্স। এটা নিয়ে আমরা নেক্সটে আরো আলোচনা করবো, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। তো আগে এটা দেখি। তো আমরা যখন বলতেছি w1 x1 প্লাস w2
x2 প্লাস w3 x3, দ্যাট মিনস এই করেসপন্ডিং দুইটা সেম লেন্থ, এদের লেন্থ ইকুয়াল, এদের দুইটা লেন্থ ইকুয়াল, দুইটা সেম লেন্থে যখন ভেক্টর থাকে তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলোকে আমি যখন মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস w1 x1 w2 আপনি যেটা আগে পিছিয়ে দিতে পারেন, সমস্যা নাই, আর হলো আপনার w3 x3, এবং ওই মাল্টিপ্লিকেশনের ফলগুলোকে যখন আমি অ্যাড করব এইটাকে বলা হয় ডট প্রোডাক্ট, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। এবং আমরা পরে দেখব যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জাস্ট একটা এক্সটেন্ডেড ভার্সন অফ ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের কয়েকটা সিম্বল আছে, যেমন এরকম ধরেন এক্স ডাব্লিউ এরকম দিয়ে বোঝায় অনেক সময়। আরও কি কি আছে, একটা আছে হলো আপনার সামেশন, যে সিম্বলটা দিলাম যে 1 to n বললাম যে এক্স আই ডাব্লিউ আই। তো আমাদের জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট না, আর অনেক সিম্বল থাকতে পারে, আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট এক্স ডট ডাব্লিউ, এক্স ডট ডাব্লিউ, অথবা আরেকটা পপুলার সিম্বল আছে এক্স ট্রান্সপোজ ডাব্লিউ, বা ধরেন ডাব্লিউ ট্রান্সপোজ এক্স, যখন সেম লেন তখন এটা লেখা যায় ডাব্লিউ ট্রান্সপোজ এক্স, ইউজুয়ালি লেখে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স। তো ডাব্লিউ ট্রান্সপোজ এক্স, ট্রান্সপোজ নিয়ে আমরা আলোচনা করবো, কিন্তু মেইন জিনিসটা এটা হচ্ছে একটা নোটেশন যে এক্স ট্রান্সপোজ বা ডাব্লিউ ট্রান্সপোজ এক্স। তো তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করি, প্রত্যেকটা নিউরনে এই ক্যালকুলেশনটা কিন্তু হয় ইনিশিয়ালি, যে ওয়েটেড সাম, ওয়েটেড এভারেজ বলা যাবে না, এটা একটা টার্ম ইউজ করছিলাম ওয়েটেড এভারেজ, অ্যাকচুয়ালি এটা ওয়েটেড সাম হবে। তো তাহলে আমরা কি করি, একটা নিউরনের, ধরেন এটা একটা নিউরন, এখানে কি ক্যালকুলেশন হচ্ছে, এখানে ফার্স্ট দুইটা স্টেপ থাকে, একটা নিউরনের দুইটা ভাগ থাকে। প্রথম স্টেপে কি হয়, যে ইনপুটগুলো আসতেছে, ধরেন w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3, ধরেন তিনটা ইনপুট আসতেছে, তাদের তিনটা ওয়েট আছে, তাদের একটা ডট প্রোডাক্ট হয়। দ্যাট মিনস এই জিনিসটাকে এখন আমরা লিখতে পারি w ট্রান্সপোজ x, বা আপনি লিখতে পারেন w ডট x। তো আমরা w ট্রান্সপোজ x টাই লিখি। আরেকটা হলো আপনার পার্ট হয় পরে নন লিনিয়ার ট্রান্সফরমেশন, যে এই যে আমরা এটা পাইলাম, এটাকে আমরা একটা নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে দিয়ে পাস করি, মানে এটাকে ট্রান্সফর্ম করি সামহাউ। তো তাহলে আমি বলছিলাম কি, একটা নিউরাল নেটওয়ার্ক জাস্ট একটা ইনপুটকে আউটপুটে ট্রান্সফার, একটা ইনকে আউটে ট্রান্সফর্ম করে, কিন্তু ও একবারে করে না, ওর মধ্যে অনেক নিউরন থাকে এবং তারা মিলিতভাবে একটু ট্রান্সফর্ম করলো, একটু ট্রান্সফর্ম করলো, মানে 10-এর লাঠি 1-এর বোঝা এরকম টাইপের, যে তারা ইনপুটগুলোকে নিয়ে সবাই কম্বাইন্ডলি অল্প 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 করে ট্রান্সফর্ম করতে করতে তারা একটুখানি টুইক করে, একটু মডিফাই করলো, একটু মডিফাই করলো, করতে করতে আমাদের একটা এক্সপেক্টেড আউটপুট শেষে দেয়। ওকে, তো এইটা হলো অ্যাকচুয়ালি লো লেভেলে, মানে সরি হাই লেভেল থেকে আমরা যেটা বুঝতে পারি যে একটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে কি হচ্ছে। তাহলে আমাদের লাগবে কি, আমাদের ম্যাট্রিক্স, ভেক্টর, এগুলো জানা লাগবে। এটা গেল একটা ম্যাথের পার্ট। এবার তাহলে কম্পিউটার সায়েন্সে আমি কি বলছিলাম যে ডেটা টাইপের কেন ইম্পর্টেন্ট, ডেটা টাইপ। তাহলে আমরা একটু কয়েকটা টার্ম দেখি। ধরেন আমরা ম্যাথ, আসলে এটা হলো নামপাই, এটা হলো পাইটর্চ, ডেটা টাইপ দেখি। ম্যাথে যেটাকে বলা হচ্ছে একটা নাম্বার, বা এটাকে অ্যাকচুয়ালি, আরেকটা কথা, ভেক্টরের ওই যে ইন্ডিভিজুয়াল যে পার্টগুলো আছে, ইন্ডিভিজুয়াল নাম্বার, এইগুলোকে বলা হচ্ছে একটা স্কেলার। এটা নিয়ে আমি আরো আলোচনা করতে চাচ্ছি, টাইপ ওখানে যায় না। এই যে ইন্ডিভিজুয়াল পার্টগুলো, এটাকে বলা হয় স্কেলার। ভেক্টর নিয়ে আমাদের আরো একটা আলোচনা দরকার। আপনি একটু ভেবে দেখেন, যদি এটা বুঝতে পারেন তাহলে আমাকে বলেন, আর যদি আরো আলোচনা চান ভেক্টরের উপরে, ভেক্টরের আরো জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, আমরা ওই আলোচনা করতে পারি, আজকে করবো না। তো ম্যাথে ধরেন আমরা যেটাকে বলি স্কেলার, মানে সিঙ্গেল একটা নাম্বার, নামপাইতে ওইটাকে বলা হয় একটা নামপাই অ্যারে। ওকে, পাইটর্চে বলা হয় একটা টেনসর। ম্যাথে যেটাকে বলতেছি ভেক্টর, ওইটাকে বলা হয় এনপাইতে, নামপাইতে আপনার ওইটাকেও অ্যারে বলা হয়, আর এইটা এখানে বলতে হচ্ছে টেনসর। আর ম্যাথে যেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে নামপাই এনডি অ্যারে, ইনডাইমেনশনাল অ্যারে। বেশি স্পেসিফিক হওয়ার দরকার নাই, এটা যদি ই করতে চান তো এখানে কিছু টেকনিক্যালি একদম প্রিসাইজ কারেক্ট পাবে না, জাস্ট আমি আইডিয়াটা দেওয়ার চেষ্টা করতেছি। আর মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স, যদি আরো, মানে ম্যাট্রিক্স হলো অ্যাকচুয়ালি 2D ম্যাট্রিক্স, এটাকে বলতে পারি যে 2D ম্যাট্রিক্স। আর গ্রেটার দ্যান 2D ম্যাট্রিক্স যদি হয়, এইটাকেও বলা হচ্ছে নামপাইতে এনডি অ্যারে, আর এটাতে বলা হচ্ছে আপনার টেনসর।
আর এইটাকে ম্যাথে আরেকটা নাম আছে টেনসর, ম্যাথেও এটাকে টেনসর বলা হয়। ওকে, তো আলটিমেটলি জেনারেল টার্মটা হলো টেনসর। যখন আমরা অনেকগুলো নাম্বার অর্গানাইজ করে রাখি ওইটাকে বলা হয় টেনসর। এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে, এখানে কি যে এটা সবাই ইউজ করে ফিজিক্সে, স্ট্যাটিস্টিক্সে। তো এটা হলো যে আপনার টেনসর। আলটিমেটলি যখন আপনি নাম্বারগুলো অর্গানাইজ করে রাখেন এটা হলো টেনসর। আর ওর স্পেশাল কেস হলো 2D ম্যাট্রিক্স, যখন এটা 2 ডাইমেনশন মানে এরকম রো আর কলাম হিসেবে সাজানো থাকে, এটা হলো ম্যাট্রিক্স। যখন জাস্ট সিঙ্গেল একটা রো থাকে সেটা হলো ভেক্টর। রো হইতে পারে, কলাম হইতে পারে, আমরা এটা আরো ডিটেইলস আলোচনা করব। আর স্কেলার হলো জাস্ট একটা নাম্বার। হ্যাঁ, যখন জাস্ট স্পেশাল কেস, যেমন পয়েন্ট, লাইন, প্লেন, তারপরে হাইপার প্লেন, মাল্টি ডাইমেনশনাল গেলে, আরো হায়ার ডাইমেনশনাল গেলে। তো এবার নাম পাইতে ওইটা হচ্ছে এনপি অ্যারে। এখন এটা হলো যে ম্যাথেরটা, নাম পাইতে ওইগুলোকে টাইপ বলা হয় এনপি অ্যারে, এনপি এনডি অ্যারে, মানে সিম্পল এনডি অ্যারে বলা হয়। আর পাইটা হচ্ছে বলা হয় টেনসর। তো আগে আপনাদের যে একটু বয়ান দিলাম যে প্রেজেন্টেশন কম্পিউটারের মধ্যে সেম জিনিস, ধর নাম্বার 1, কিন্তু প্রেজেন্টেশন ডিফারেন্ট থাকতে পারে। এই জন্য নামপাই অ্যারে একভাবে প্রেজেন্টেড থাকতে পারে, পাইসর্স টেনসর একভাবে প্রেজেন্টেড থাকতে পারে। এবং এই প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমাদের ধরেন এক আছে, এক যদি থাকে এনপি অ্যারে আকারে, আর এক যদি থাকে পাইটর্স টেনসর আকারে, এই এক আর এই এক কম্পাটিবল নাও হইতে পারে। হবেই না বলতেছি না এরকম, কিন্তু কম্পাটিবল নাও হইতে পারে। যেমন ধরেন আমি যদি ধরেন এটা ওই 1 আর 2 দিলাম, এটা 1 এটা 2, তো 1 আর 2 আমি এটা ইচ্ছা করলে অ্যাড নাও, এটা নাও হইতে পারবে, কিছু অপারেশনে অ্যাড হইতে হবে, কিন্তু কিছু অপারেশন আছে এটা কম্পাটিবল না, কারণ এর প্রেজেন্টেশন, ইন্টারনাল প্রেজেন্টেশন আর এর ইন্টারনাল প্রেজেন্টেশন আলাদা। এটা যদি একও হয় তো এটা টেনসর টাইপ আলাদা আর এটা নামপাই টাইপ আলাদা। আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বলছিলাম যে আমাদের যে ক্লাসগুলো থাকে, ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি থাকে, যেটাটার স্ট্রাকচার আর তার বিহেভিয়ার বা মেথড। মেথডগুলো কি করে যে অ্যাকচুয়ালি এই ক্লাসের যেটা ডেটাটা, এই ডেটাটা কেমন বিহেভ করবে নিজের সাথে এবং অন্যের সাথে। যেমন ধরেন একটা ইন্ট, একটা ফ্লোটের সাথে সে অ্যাড হইতে পারতেছে, বাট একটা ইন্ট সে একটা স্ট্রিং এর সাথে অ্যাড হইতে পারতেছে না, দ্যাট মিন্স এটা নট অ্যালাউড। তো এটা একটা অ্যানালজি, এটা এক্সাক্ট অ্যানালজি না, বাট ওইরকম ভাবে যে টেনসরটা এমন ভাবে প্রেজেন্টেড ইন দ্য মেমোরি, উইদিন দ্য মেমোরি, আর অ্যারেটা এমন ভাবে প্রেজেন্টেড উইদিন দ্য মেমোরি যে সব ফাংশন টেনসর আর পাইটর্চে নামপাই আর পাইটর্চে কম্পাটিবল না। ধরেন সাম হয়তো ধরেন এই যে ডট প্রোডাক্ট বললাম, যে ডট কিছু কিছু কম্পাটিবল, ডটটা কম্পাটিবল, তাহলে আমরা ডট প্রোডাক্ট করবো, নামপাইতেও ওইটা ডট মেথড আর পাইটর্চের ডট মেথড। কিন্তু আপনি নামপাই অ্যারের উপরে পাইটর্চের ডট, যেটা টর্চ ডট ডট বলা হয়, এটা হয়তো আপনি একটা নামপাই অ্যারের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, বাট কিছু কিছু আছে, যেমন ধরেন টর্চ ডট একটা আছে হলো যে আপনার ব্যাকওয়ার্ড একটা ফাংশন আছে, মানে নাম বুঝতে পারি না। ধরেন আপনি যদি এটা করেন এবং এটা টাইপ যদি এটা ধরেন নামপাই টাইপ হয়, এটা যদি নামপাই টাইপ হয়, তখন এটা অ্যাপ্লিকেবল হবে না। এটাকে আগে আপনাকে টেনসরে কনভার্ট করে নিতে হবে, যে ইন্টারনাল প্রেজেন্টেশনটা কম্পাটিবল হইতে হবে। তো এই জায়গায় হলো আপনার মানে ফ্রেমওয়ার্ক টু ফ্রেমওয়ার্ক বা ডেটা টাইপ টু ডেটা টাইপ ম্যাটার করে, যে আপনি একটা অ্যারেকে ইচ্ছে করলে অ্যারের উপরে পাইটর্চের অপারেশন পারফর্ম করতে পারবেন না। সবসময় কম্পাটিবল নাও হতে পারে, কিছু ক্ষেত্রে কম্পাটিবল হতে পারে, সবসময় কম্পাটিবল নাও হতে পারে। তো এই জন্য আমরা ওই কোথায় কম্পাটিবল না এটা আমাদের জানার দরকার নাই। আমরা যখন পাইটর্চ ফ্রেমওয়ার্কের কোনো হলো আপনার মেথড অ্যাপ্লাই করবো, তখন এটাকে আমরা টেনসরে কনভার্ট করে নিব। আর যখন আমি নামপাই দিয়ে কনভার্ট করব, তখন আমরা হলো যে টেনসর থেকে নামপাইতে কনভার্ট করে নেব। তো ইউজুয়ালি যেটা করা হয় প্রি প্রসেসিং, তবে এটা দিন দিন লেস কমন হয়ে যাচ্ছে, ডেটার প্রি প্রসেসিংটা নামপাই দিয়ে করা হয়। ইউজুয়ালি যে ডেটাগুলো আসে, প্রি প্রসেসিংটা আপনার সিপিইউতে হয়, সিপিইউতে প্যারালাল প্রসেসিং এর জন্য নামপাই এনাফ। আর যেটা হলো যে ম্যাট্রিক্স যে ক্যালকুলেশন যেটা আছে, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, হ্যাঁ, ম্যাট্রিক্স ক্যালকুলেশনটা ইউজুয়ালি জিপিইউতে করা হয়। সিপিইউ থেকে অনেক বেশি প্যারালাল প্রসেসিং করতে পারে, তখন আমাদেরকে টেনসর ইউজুয়ালি ইউজ করতে হয়। হ্যাঁ, জিপিইউর জন্য টেনসর ইউজ করতে হয়। ইউজুয়ালি আমরা কি করি,
মোস্ট অফ দ্য টাইম আমরা নাম পাইতে হলো আপনার প্রি প্রসেসিং করি, ধরেন ইমেজ প্রি প্রসেসিং, অডিও প্রি প্রসেসিং, টেক্সট প্রি প্রসেসিং, এইগুলো ইউজুয়ালি নাম পাইতে আমরা সিপিইউতে করি। পরে যখন আমাদের এই ম্যাসিভ ওই ক্যালকুলেশনের দরকার হয় যে ডট প্রোডাক্ট, হ্যাঁ ডট প্রোডাক্টে যখন দরকার হয় তখন আমরা ওইটাকে জিপিইউতে চালান করে দিই, ডেটাটাকে দিয়ে ওইখানে টেনসরে কনভার্ট করে জিপিইউতে চালান করতে হয়। চালান করে আমরা ওইখানে হলো আপনার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনগুলো করি, মানে অ্যাকচুয়াল নিউরাল নেটওয়ার্কের যে কম্পিউটেশন করি। ভাই জিপিইউ কোনটা ভাইয়া? এটা পরে আসবে। জিপিইউ হলো স্পেশাল পারপাস, ওই যে প্যারালাল, যেটা ম্যাসিভ আরো প্যারালাল সাপোর্ট করে। হ্যাঁ, সিপিইউ খুব বেশি প্যারালাল সাপোর্ট করে না। জিপিইউ হলো যে আপনার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেটা আমরা গেম খেলতে ইউজ করি। ওকে, এটা পরে আসবে, আমরা বলবো আরো অনেক ধরনের জিপিইউর মধ্যে ইন্টারনালি কেমন কাজ হয় এগুলো বলবো। আমি বলছি ডিপে যাব, তো আমি ডিপে যাব। তো ডিপে যাব। তো এখন এই যে যতটুকু বললাম, এটা কি মানে আপনারা রিলেট করতে পারতেছেন যে ইনপুট রিয়েল ওয়ার্ল্ড থেকে একটা সেন্সরের মাধ্যমে যে ইনপুটগুলো আসে কম্পিউটারে স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পরে সেইটা কোন ফরম্যাটে থাকতেছে তার উপর ডিপেন্ড করে, তার উপর যে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে, ম্যাট্রিক্স ভেক্টর কেন দরকার। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, যদি না থাকে কারো প্রশ্ন থাকে বলেন। কোনো কোশ্চেন থাকলে বলেন। বোঝা গেছে? ভাইয়া আমি বলি। হ্যাঁ, জি ভাই মোটামুটি বুঝছি। আমি এটার জন্য কোনো related- সাবজেক্টিভ কোনো ডকুমেন্টেশন আছে না? অ্যাকচুয়ালি এটা অনেক ডকুমেন্টেশন ঘেটে আমি এইভাবে করছি। হ্যাঁ, যদি ডকুমেন্টেশন ঘাটতে চান আরো কনফিউজ হবে। হ্যাঁ, অনেক পড়া লাগবে। আচ্ছা, হ্যাঁ মোস্তাফিজ ভাই বলেন। ভাই আমি এইটার মতোই বলতে চাচ্ছিলাম যে আমরা আজকে তো মনে হয় যে থিওরি বা বেসিকের অনেকটা শেষ করলাম, আমরা ম্যাথে হচ্ছে এন্ট্রি হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ। তো আমরা কোনো থিওরি কোনো মানে বই সাজেস্ট করবেন নাকি কোনো ভাইয়া? আচ্ছা, বই যেহেতু আপনি বলছিলেন থিওরিটা জানা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট লাগছে। ডিপ লার্নিং এটা গেলে এভাবে পড়লে এখন কথা হলো কি, এখন যদি আপনি পড়তে চান তাহলে এটা ফ্রি বই, এটা এমনিও অ্যাভেলেবল আছে, লার্জ একটা বই। ট্রাই করে দেখতে পারেন, বাট ডিফিকাল্ট লাগতে পারে। একদম বিগিনার যদি হন ডিপ লার্নিং এ ডিফিকাল্ট লাগতে পারে। যেগুলো বলতেছি জাস্ট ইনটুইশনটা যদি রিয়ান গুডফেলো মেইন অথর, তো এনারা হলো একজন ডিপ লার্নিং এর দিগ্গজ পাবলিক। আমার সাজেশন যেটা, একটা কোর্স যখন করতেছেন এইখান থেকে আপনি একটা ইনটিউশন নেন, তারপরে নিজে পড়া শুরু করবেন। হ্যাঁ, মানে আপনার যখন একটু মানে ওই বইগুলো পড়তে গেলে অ্যাকচুয়ালি যদি আপনি ডিপেই বুঝতে চান, আর যদি ডিপে না বুঝতে চান তাহলে আপনার ও রাইলির বই আছে বিভিন্ন রকম। হ্যাঁ, ওইগুলো পড়তে পারেন যেগুলো খুবই হাইলি অ্যাপ্লাইড, কিন্তু ওইগুলোর আবার সমস্যা আছে। আপনি যদি অলরেডি প্র্যাকটিসিং না হন তো ওই আবার আপনাকে গোড়ায় ফিরে যেতে হবে। তা আমি যেটা রেকমেন্ড করব, আপনি কোর্সটা ফলো করেন, আমাকে কোশ্চেন করেন। ধরেন আমি বই, হ্যাঁ আমি রেফারেন্স অনেক কিছু ঘেটে ঘেটে এটা মানে যেভাবে আপনাদের মনে হয় যে আমি হয়তো আমি পারফেক্ট না, বাট যেভাবে মনে হয় যে বুঝতে পারবেন, আমি রিলেট করে করে টপিকসগুলো পড়ানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, একটা বই যখন লেখা হয় তখন জেনারেল অডিয়েন্সের কথা মাথায় রেখে লেখা হয়। তো আমি ওইগুলো থেকে ধরেন বই বা ইউজুয়ালি লেকচার দেখে আমি ওগুলোকে টপিক ওয়াইজ আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি আমাকে কোশ্চেন করেন, আমি আপনাদেরকে বোঝাই, যদি কিছু বোঝাই কমতি থাকে তো তাহলে অন্য রেফারেন্স আমি দিতে পারি, বাট একটু কমতি থাকাও সমস্যা না। যখন আপনার একটা মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে, অ্যাটলিস্ট অপটিমাইজার টাইজারগুলো মানে ট্রেনিং কিভাবে হয়, তখন আপনি বইতে যান, তখন আপনি আরো গ্রাস্প করতে পারবেন। এখন গেলে আপনার উৎসাহ একটু ভাটা করতে পারবে, কারণ বইগুলো ইউজুয়ালি দেখছি অনেক বেশি ম্যাথ মানে ডিপে যেগুলো আছে। ঠিক আছে, আমি কি বোঝাইতে পারছি মোস্তাফিজ ভাই? আমি হয়তো বুঝাইতে জি জি ভাই বুঝতে পারছি ভাই। মানে না, মিনিমাম অনেক সময় কি ভাই আপনার রেকর্ডিং এর পাশাপাশি হ্যাঁ, মানে এর আগে যেটা হয়েছিল আপনি কিছু ডকুমেন্টেশন দিছিলেন, যেটা হচ্ছে আমাদের ওই ওই যে নোটবুক টুক দিছিলাম, ওটা একদম স্ক্র্যাচ। ক্লাসরুমে হ্যাঁ, নোটবুক। জি জি জি। এগুলো তো দিব, নোটবুক দিব এখনো। ভাই আরেকটা হচ্ছে আমার একটু ইয়া ছিল, এটা খুবই সিলি। ওই রেঞ্জটা যেন ভাই কি জন্য ইউজ করি আমরা? ইন্ডেক্সিং এর জন্য, রেঞ্জটা একটা প্রোগ্রামের একটা রেঞ্জ কালেকশন ইউজ মানে তৈরি করার জন্য। আচ্ছা আমি দেখাই দিই একটা প্রশ্ন, এটা অবশ্যই স্টুপিড কোয়েশ্চেন হচ্ছে যেগুলো জিজ্ঞেস করা হয় না, কেউ একজন বলছিল। যাই হোক, তো আমার হলো ধরেন আমি একটা লিস্ট তৈরি করলাম, বললাম যে আমি এলন 1 2 3 এলন 1 2 3, তো আমি একটা লিস্ট তৈরি করলাম। তো এই লিস্টটা কারণ ওই 3টা এলিমেন্ট আছে, এখন আমি হাতে টাইপ করতেছি। এখন আমি যদি দ্রুত যে আমি ধরেন এখানে 100টা এলিমেন্ট থাকলো, তো আমি কিভাবে তৈরি করব? তো ওই জন্য আমরা রেঞ্জ ইউজ করি। ধরেন রেঞ্জ আমি বললাম আমি এটাই ইউজ করব, এটাই তৈরি করব, তো 1 to 4 এটা দিলে। এখন প্রবলেম হলো এটা একটা জেনারেটর, দ্যাট মিন্স এটা আপনার জেনারেট করে না সাথে সাথে, এটা ওয়ান ডিমান্ড। আমি যখন চাই এটা আবার এফিশিয়েন্টও,
ডিটেইলস আলোচনায় যাচ্ছি না। তো এটাকে আমি জাস্ট লিস্টে কনভার্ট করলে ও আমাকে সাথে সাথে রেডিমেড একটা দিয়ে দিবে, সেম জিনিস 1 2 3। এখন এখানে আমি ইচ্ছা করলে আমি টাইপ করা লাগতেছে না ভাই, বুঝতে পারছেন? এবং এটা মেমোরি এফিশিয়েন্ট, মানে জি ভাই, বুঝতে পারছি। মানে হচ্ছে লিস্টটা হচ্ছে আমাদের লিমিটেড, যে আমি হচ্ছে 10টা লিমিটেড না, ডাটা মানে যদি আমাকে নিতে বাই চাই হ্যান্ড টাইপ করতে হবে। টাইপ করতে হচ্ছে। জি জি, বুঝতে পারছি। আবার আর রেঞ্জটা হচ্ছে আমি ওর আবার একটা ভ্যালু রেঞ্জ পারফরম্যান্স দিয়ে একটা দিলে ও বিষয় আছে, হচ্ছে এভাবে জেনারেট পারফরম্যান্স করবে। একটা বিষয় আছে। দেখেন এই লিস্টটা আমি ধরেন যখন অ্যাক্সেস করি, এটা আমি ধরেন এখানে যখন লিস্টটা আমি অ্যাক্সেস করি ফর আই ইন, বললাম যে এলন, আমি যখন লিস্টটাকে অ্যাক্সেস করতেছি, লিস্টটাকে যখন আমি অ্যাক্সেস করতেছি প্রিন্ট আই, তখন এই লিস্টটা কিন্তু সবসময় মেমোরিতে আছে না? মেমোরির একটা পুরা, এটা যদি ধরেন 1 মিলিয়ন নাম্বারের একটা লিস্ট হয়, তাহলে 1 মিলিয়ন ইন্টু 4, মানে 4 মিলিয়ন বাইট আমার মেমোরিতে অকুপাইড হয়ে আছে। ওকে, এবং ওইখান থেকে এক একটা করে অ্যাক্সেস করে সে দিচ্ছে। রেঞ্জটা কি করে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এখানে যখন আমরা আই করি তখন রেঞ্জ কেন দরকার হয় না, দেখেন লিস্ট কেন দরকার হয় না। আমি যদি এখানে বলি ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ দিলে আমরা আগে দেখছি সে কিন্তু একবারে আমাকে লিস্টটা ফেরত দেয় না, সে একবারে আমাকে ফেরত দেয়, কিন্তু আমি অ্যাক্সেস করতে পারি। কেন পারি? কারণ ও আমাকে জেনারেট করে, দ্যাট মিন্স এ একটা প্রমিস আমাকে দিচ্ছে যে তুমি যখন চাইবে তখন আমি 1 2 3 পর্যন্ত, আপ টু বাট নট ইনক্লুডিং 4, মানে 1 2 থেকে 3 পর্যন্ত নাম্বারগুলো তোমাকে পরপর জেনারেট করে দেবে। দ্যাট মিন্স আমি প্রথম যখন বলতেছি আই ইন এত, তখন জাস্ট একটা নাম্বার জেনারেট করতেছে 1, সেটা আমি ইউজ করতেছি, পরে 2, পরে 3। দ্যাট মিন্স আমার মেমোরিতে কয় বাইট জায়গা দখল করা লাগতেছে? যদি ইন্টিজার 4 বাইট দখল করে তাহলে মাত্র 4 বাইট জায়গা দখল করা লাগতেছে। দিস ইজ ফাস্টার, এফিশিয়েন্ট। কিন্তু ভাই এটা লুপের বাইরে ইউজ করলে কেন আসে না? তখন তো শুধু 1 আর 4 আসে। ওইটা বললাম, ওইটা একটা প্রমিস। যখন আমি এরকম দিলাম যে রেঞ্জ, আমি বললাম যে রেঞ্জ ধরেন কি 1 আর 4, এটা একটা প্রমিস। সে আমাকে বলতেছে যে আমি তোমাকে 1 2 3 পর্যন্ত দিব, কিন্তু এখন জেনারেট করবো না, যখন তোমার দরকার হবে। এটাকে ইটারেবল না জেনারেটর, আমি ঠিক খেয়াল নাই, ইটারেবলই বলা হয় মনে হয়। মানে ইটারেটর জেনারেটর একটা টার্ম আছে, এটা জেনারেট করে দেয় ভ্যালু, মানে অন ডিমান্ড। এটা আমার সাথে একটা ওরা একটা কন্ট্যাক্ট। এখানে জাহিদ ভাই, এখানে রেঞ্জ ফাংশনটা মূলত 3টা প্যারামিটার নেয়। ওই যে স্টেপ আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা যদি উনি একটু খেয়াল করে তাইলে এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, ওটা সমস্যা না। এই যে এখানে একটা 1 আছে, যে আপনার এখানে একটা অপশনাল স্টেপ প্যারামিটার আছে, আপনি জাস্ট 1 2 3 এখন না, সেটা বুঝতেছি আমি, মানে শুরুটা আর শেষটা ওইটা একটা মানে কম দেয়, এখন সেটা না। দেখেন আমি বলতে এখান চাচ্ছি থেকে হচ্ছে যে লুপের ক্ষেত্রে ও ইনক্রিজ করতেছে, মানে 4 এর নিচে হ্যাঁ, নিচ্ছে হ্যাঁ, 1 বাই 1, হ্যাঁ। কিন্তু এই রেঞ্জ যখন দিচ্ছে তখন শুধু ওর আচ্ছা, সেম জিনিসটা আবার হচ্ছে আউটপুটে দেখাচ্ছে। রেঞ্জ জিনিসটা আমার একটা কন্ট্রাক্ট, এ বলতেছে তুমি এই কন্ট্রাক্ট নিছো, যখন তুমি এটার মধ্যে দিয়ে মানে ইউজ করবা, এটা কিন্তু আমি ইউজ করতেছি না এখন, ওইখানে প্রডিউস করবে যখন এটার কন্ট্রাক্টুয়াল এরকম, যখন আমি ইটারেট করব ওর মধ্যে দিয়ে, ইটারেট মানে আমি যখন লুপে রাখবো, এটাকে লুপে রাখবো, তখনও কি করবে যে লুপের এই ইটারেশন ভেরিয়েবলকে ওই রেঞ্জ থেকে একটা একটা করে ভ্যালু দিবে, মানে প্রডিউস করবে ভ্যালুটা ওই অন ডিমান্ড, অন দ্য ফ্লাই সে জেনারেট করতেছে। এখানে ভ্যালুটা আগে থাকার দরকার ছিল, এখানে ভ্যালুটা আগে মেমোরিতে থাকার দরকার নেই। ও আগে থেকে জানে যে আমার রেঞ্জ থেকে ওর মধ্যে ইনফরমেশন আছে যে আমাকে 1 2 3 পর্যন্ত প্রডিউস করতে হবে, এবং যখন আমি লুপটা চালু করব তখন জাস্ট একটা করে প্রডিউস করবে, আইকে দিবে, তার মধ্যে লুপটা চলবে। বুঝা গেছে? জেনারেটর একটা টপিক। জি ভাই, জি ভাই, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? অনেক কিছু জানার আছে, আশা করি আমাদের সবার ধৈর্য থাকবে। ঠিক আছে, তাহলে যদি ইয়া থাকে, প্রবলেম থাকে, না থাকে,